আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপচুয়াল লার্নিং। এখানে আমরা বিসিএস, নন ক্যাডার, পিজিসিবি, ডেস্কো অর্থাৎ দেশের সকল টেকনিক্যাল, নন টেকনিক্যাল যাবতীয় গভর্নমেন্ট জবের আমরা এখানে গাইডলাইন এবং বিভিন্ন রিসোর্সেস শেয়ার করি। আমরা বিভিন্ন রিসোর্সেস পিডিএফ লেকচার শিট হিসাবে আমাদের পেজে শেয়ার করে থাকি। তো এগুলো পেতে আমাদের পেজে, ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, আমরা আরও বিভিন্ন বেসিক টপিকের উপরও ভিডিও বানাই। এটা হচ্ছে বিসিএসের ওয়েবসাইটে দেওয়া প্রিলির মান বন্টন এবং এটা হচ্ছে রিটেনের মান বন্টন। তো প্রিলির মান বন্টনে আমরা যেটা দেখতে পাচ্ছি, জেনারেল সায়েন্সের উপর আছে 15 মার্ক আর রিটেনে আছে 100 মার্ক। এটা থেকে বোঝা যাচ্ছে আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট, কেননা এটা আমাদের জন্য একটা ডিফারেন্সিয়েটর অন্যান্যদের থেকে। এখানে আমাদেরকে বেশি মার্ক তুলতে হবে এবং এই মার্কটা তোলা অনেক সহজ। তো এটা হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে তিনটা ভাগ আছে, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান, একটা হচ্ছে জীববিজ্ঞান, একটা হচ্ছে আধুনিক বিজ্ঞান। তো আমরা ভৌত বিজ্ঞান পাঠটা প্রথমে শুরু করছি এবং ভৌত বিজ্ঞানের অলরেডি দুটা লেকচার ভিডিও আমরা আপলোড দিছি বেসিক টপিকের উপর, মেনলি এগুলো গাইডলাইন বেস ভিডিও। এরপর ভৌত বিজ্ঞানের আজকে যে টপিকগুলো হবে, আমরা আজকে মৌলিক কণিকা থেকে তেজস্ক্রিয়তা পর্যন্ত কভার করব। এর মাধ্যমে আমাদের ভৌত বিজ্ঞান পাঠ্যক্রম শেষ। এরপর 2 থেকে 3টা ভিডিওর মধ্যে জীববিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান কভার করে দেবো। অর্থাৎ আমাদের জেনারেল সায়েন্স পুরো 15 মার্কের এবং 15 মার্কের প্রিলির পাঠটুকু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আপনি বিসিএসের বা দেশের সকল গভর্নমেন্ট জবের বিজ্ঞান পাঠের 15 মার্ক আপনি এই ভিডিওগুলো কভার করলে আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো আমরা এখানে মেনলি গাইডলাইন দেবো, কেননা পড়তে তো আপনাকেই হবে এবং এগুলো সব কম বেশি আপনারা জানেন। তো কনসেপচুয়ালের প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি মৌলিক কণিকা। মৌলিক কণিকা পাঠটুকু অর্থাৎ অ্যাটম। এখানে মেনলি আপনাদের যেটা লাগবে, যে আমাদের কমন সেন্সটা লাগবে, যে কোনো পদার্থ আপনাদের আশেপাশে যা কিছু আছে সব কিছু যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কণাটা দিয়ে গঠিত সেটাকে বলা হচ্ছে অ্যাটম। অর্থাৎ আমাদের বাসা যেরকম অনেকগুলো ইটের উপর বেস করে করে বানানো হয়, তেমনি প্রতিটা পদার্থ একটা মৌলিক কণিকা দিয়ে তৈরি, সেটার নাম হচ্ছে অ্যাটম। এখান থেকে আপনার যেটা মেনলি জানা লাগবে সেটা হচ্ছে অ্যাটমিক থিওরি টাইমলাইন, অর্থাৎ অ্যাটম কীভাবে আমরা অ্যাটম সম্পর্কে নলেজটুকু জানলাম। অ্যাটমের সব কিছু একটা এক এক বিজ্ঞানী এক একটা মতবাদ দিছে, মেনলি এই মতবাদগুলো আপনার জানা লাগবে। যেরকম অ্যাটম সম্পর্কে প্রথম মতবাদ দিছে হচ্ছে আপনার ডেমোক্রিটাস। তো এই প্রথমে আপনার এইটা জানা লাগবে, ডেমোক্রিটাস কী বলছে। ডেমোক্রিটাস বলছে প্রত্যেকটি পদার্থ একটা মৌলিক কণিকা দ্বারা গঠিত। তারপর ডাল্টন কী বলছে, ডাল্টন বলছে এটার আকার সম্পর্কে, যেটা স্পেয়ার বা গোলাকার আকৃতির। এরপরে থমসনের পাউন্ড পুডিং মডেল এটা বলে যে একটা পাম বা পুডিং মডেল মেইনলি এটা, যে একটা পুডিংয়ের মধ্যে যেরকম বাদাম ছিটানো থাকে তেমনি একটা নিউক্লিয়াসের মধ্যে তেমনি আমাদের অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো ছিটানো থাকে। এভাবে এভাবে মেনলি আপনাদের প্রত্যেকের মতবাদগুলো জানা লাগবে। এখানে মেনলি মতবাদটা লাগবে, সাল লাগবে না, আপনাদের লাগবে কোন বিজ্ঞানী কী মতবাদ দিছে। এরপরে মৌলিক কণিকা হচ্ছে কি, যে এই অ্যাটম যেটা আমরা আসলাম, এই অ্যাটমও আবার কিছু কণিকা দিয়ে গঠিত, সেটাকে বলা হচ্ছে মৌলিক কণিকা। অর্থাৎ কণিকা অনেক রকমের আছে, কিন্তু ফান্ডামেন্টাল বা মৌলিক কণিকা হচ্ছে তিনটা। এই তিনটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সেটার আপনাকে চার্জগুলো জানা লাগবে, সেটার আপনার মাস জানা লাগবে, অর্থাৎ সেটার এক একটা ভর কত সেটা জানা লাগবে, এগুলো আমরা সবাই জানি। এবং অ্যাটমিক মাস ইউনিটে এএমইউ কত সেটা জানা লাগবে। এএমইউ হচ্ছে একটা কার্বন পরমাণুর কার্বন 12 আইসোটোপের 1/12 ভাগ যে ভরটা, সেটাকে বলা হচ্ছে এএমইউ। এক এএমইউ সমান সমান 1.6 10^24 গ্রাম। এবং কেজিটা, এই দুটোই আপনার কেজিতে এবং গ্রামে দোনোটাই জানা লাগবে। তো এখান থেকে এতটুকু জানলেই ইনাফ। তারপর হচ্ছে আমাদের পর্যায় সারণী যেটা আছে বা পিরিয়ডিক টেবিল, যেটা আমরা সবাই কেমিস্ট্রি যারা সায়েন্সের তারা তো এইচএসসিতে পড়ে আসছি, যারা সায়েন্সের না তারাও পর্যায় সারণী 8-9 কথা না কথা দেখছি। তো এই পর্যায় সারণীর মধ্যে 3 রকমের জিনিস থাকে মেনলি: ধাতু, অধাতু, অপধাতু। ধাতু যেগুলা কারেন্ট কন্ডাক্ট করে, অধাতু যেগুলা কারেন্ট কন্ডাক্ট করে না, অপধাতু যেগুলা বিশেষ ক্ষেত্রে কারেন্ট কন্ডাক্ট করে। একদম বেসিক কথা বলতে গেলে এই 3টা পার্ট থাকে। তো এই 3টা পার্টের মধ্যে আমরা প্রথমে ধাতুর বৈশিষ্ট্যগুলো জানবো। ধাতুর বৈশিষ্ট্যগুলো কী কী? ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে ধাতু ঘাত সহনীয়তা আছে, অর্থাৎ আপনি আঘাত করে এটাকে পিটায় বিভিন্ন আকার করতে পারবেন। নমনীয়, এটার মধ্যে আপনি শুরু তারে পরিণত করতে পারবেন। উজ্জ্বলতা আছে, চকচক করে। পরিবাহিতা, কারেন্ট কন্ডাক্ট করে। ধাতব শব্দ আছে, টুংটাং শব্দ। এগুলো উচ্চ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বিশিষ্ট, মানে অনেক অত্যাধিক তাপ দিলে গলবে, অত্যাধিক তাপ দিলে ফুটবে। ঘনত্ব অধাতুর তুলনায় বেশি। এখন কে এই ধাতুগুলো হচ্ছে আয়রন, এই যে পাশে লিখে রাখছি FeAlNaK, অর্থাৎ হচ্ছে আপনার আয়রন, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। ধাতু সম্পর্কে একটা ফেমাস কোশ্চেন হচ্ছে যে সোডিয়াম ধাতুকে কেন কেরোসিনের নিচে রাখা হয়। এর কারণ হচ্ছে সোডিয়াম প্রকৃতিতে বা পানির যে কোনো কিছু সংস্পর্শে আসলে ম্যাক্সিমাম টাইমে আগুন ধরে যায়। এর কারণে সোডিয়ামকে কেরোসিনের ভিতর রাখা হয় যাতে আগুন না ধরে। এখানে একটা ব্যাপার আছে, শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষা হচ্ছে কি? শিক্ষা পরীক্ষা হচ্ছে আগে আমরা ধাতু কোন ধাতু সেটা চেনার জন্য এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না। তখন যেভাবে আমরা ধাতু কোনটা চিনতাম সেটা হচ্ছে শিক্ষা পরীক্ষা। তো শিক্ষা পরীক্ষা বলতে জাস্ট এতটুকুই যে একটা আগুনের মধ্যে আমরা যদি এই ধাতুগুলোকে ধরতাম, তখন সেটা এক এক কালারের শিক্ষা দিত। ওই কালারের উপর বেস করে আমরা চিনতাম যে এই ধাতু। তো এখানে কোনটা কোন কালার দিবে সেটা আমাদের এই জন্য জানা লাগবে। যেরকম সোডিয়ামকে যদি আমি শিক্ষা পরীক্ষা দিতাম, তাহলে সেটা আমাকে সোনালি হলুদ কালার দেখাইতো।
ঠিক আছে, কপারকে ধরলে নীল কালার দেখাইতো। এই কালারগুলো কোন টাকার, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা বারবার সেটা জানবো। এরপর অভিজাত কিছু ধাতুর স্পেসিফিক কিছু নাম আছে, এটা জানা লাগবে, যেরকম অভিজাত ধাতু কোনগুলোকে বলে, আপনার ক্ষার ধাতু কোনগুলোকে বলে, মৃৎক্ষার ধাতু, নরম ধাতু কোনগুলোকে বলে। এই ওভারঅল এতটুকু আপনার পুরো পিরিয়ডিক টেবিলে যত কিছু আছে সব কিছুকে আমি সামারি করে এই 2 লাইনে আনে দিছি, 2টা স্লাইডে আনে দিছি। এই 2টা স্লাইডের ইনফরমেশনগুলো গ্যাদার করলে আপনার ধাতু সম্পর্কে যতটুকু নলেজ দরকার শেষ, এর বাইরে কিচ্ছু আসবে না। ধাতু সম্পর্কে আরেকটা জিনিস, ধাতু সম্পর্কে আপনার সক্রিয়তার সিরিজ জানা লাগবে। এটা কি? এটা হচ্ছে একটা ধাতু বিক্রিয়া করে, কোন ধাতু কত সহজে বিক্রিয়া করে সেটাকে বলে সক্রিয়তা। ধাতু বিক্রিয়া করে কিভাবে? ধাতু মেনলি ইলেকট্রন দিয়ে বিক্রিয়া করে, অর্থাৎ একটা সোডিয়াম যদি একটা ইলেকট্রন মাইনাস হয়, একটা সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, তাহলে সেটা কিছু পরিণত হবে সোডিয়াম প্লাসে, এবং এই সোডিয়াম প্লাসটাই তো পরবর্তীতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে NaCl করবে। তো এই যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হওয়ার প্রবণতাটা, এটাকে বলে সক্রিয়তা। আর কোনটা কত বেশি সক্রিয় হওয়ার প্রবণতা দেখাবে সেটার উপর বেস করে একটা সক্রিয়তার সিরিজ হয়। যেরকম উপরে আছে পটাশিয়াম, তাহলে এটা মোস্ট রিঅ্যাক্টিভ, অর্থাৎ পটাশিয়াম কে যেটা, এটা কে থেকে কে প্লাস হওয়ার প্রবণতা সব থেকে বেশি। কিন্তু নিচে সবার নিচে আছে কি AU, অর্থাৎ গোল্ড, অর্থাৎ গোল্ড থেকে গোল্ড প্লাস মানে AU প্লাস হওয়ার প্রবণতাটা সব থেকে কম। তো এই পুরো সিরিজটা সিরিয়ালি আপনাকে মুখস্থ করা লাগবে। এছাড়া এগুলো হচ্ছে কিছু ফেমাস ধাতুর কিছু বেসিক বৈশিষ্ট্য, এগুলো মনে রাখা লাগবে। যেরকম সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের কিছু বেসিক কিছু বৈশিষ্ট্য আছে, কেননা এগুলো সবসময় ইউজ হয়। পিরিয়ডিক টেবিলে তো 118টার বর্ণনা দেওয়া আছে, আমরা যারা সায়েন্স থেকে আসছি তারা ম্যাক্সিমাম 118টাই পড়ছি, বাট আপনার 118টা তো লাগবে না, আপনার 118টার কথা জানা লাগবে না, আপনার গভর্নমেন্ট চাকরিতে জাস্ট এগুলোই ঘুরে ঘুরে আসতেছে। তো আপনাকে একদম সংক্ষিপ্ত করে দিছি, এই সংক্ষিপ্ত করে দেওয়ার এই জিনিসগুলো অ্যাটলিস্ট মুখস্থ করেন। এতটুকু মুখস্থ করলেই আপনার মার্ক ক্যারি হয়ে যাবে, যেহেতু 15 মার্কেটের জন্য এখন আর 118টা মুখস্থ করার আপনার সময় নেই। আপনি জাস্ট এগুলার এই বেসিক কথাগুলো মুখস্থ করেন, তাহলেই হবে, এগুলো মুখস্থ করতে হবে। এরপর আমরা বলা হচ্ছে সংকর ধাতু। সংকর ধাতু হচ্ছে একাধিক ধাতু, একটু আগে যে আমরা ধাতুগুলো দেখলাম, এগুলো একাধিক ধাতুকে এক একটা পার্সেন্টেজে মিক্সচার করার ফলে যে নতুন ধাতুটা তৈরি হয় সেটাকে বলা হয় সংকর ধাতু। সংকর ধাতুগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় আসে। যেরকম স্টেনলেস স্টিল বা ইস্পাত, ইস্পাত কেন ইউজ করা হয়? যাতে মরিচা না ধরে। ইস্পাত কীভাবে তৈরি হয়? যেরকম আয়রনের 74% এবং ক্যালসিয়ামের 18%, নিকেলের 8%কে একসাথে মিক্সচার করে যে অ্যালয়টা তৈরি করে জিনিসটা বানানো হয় সেটাকে বলা হচ্ছে ইস্পাত। ইস্পাতটার মধ্যে মরিচা পড়ে না। এরকম এক একটা জিনিসের এক একটা সংকর ধাতু এক এক পার্সেন্টেজ ইউজ করা হয়, এটা মুখস্থ করা লাগবে। এরপর আসেন অধাতু। অধাতু মানে যেগুলা কারেন্ট পরিবহন করে না, অধাতুর বৈশিষ্ট্যগুলো জানা লাগবে। সেম হচ্ছে ধাতুর যেগুলো বৈশিষ্ট্য ছিল তার জাস্ট উল্টা। এছাড়া কিছু অধাতব পদার্থ আছে যেগুলো মেনলি গ্যাস। এই গ্যাসগুলোর আপনার হলো সংকেতগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষায় আসে। যেরকম এই গ্যাসের সংকেতগুলো মুখস্থ করা লাগবে। এছাড়া অধাতব পদার্থের মধ্যে ফেমাস হচ্ছে কার্বন। তো এই কার্বনের সব কিছু জানা লাগবে, কারণ কার্বনের কিছু ব্যতিক্রম ধর্মও আছে। কার্বনের দুটো রূপ আছে, হিরো, গ্রাফাইট, এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া কার্বনের ধর্মগুলোর মধ্যে সব কিছু ব্যতিক্রম, তো এগুলো খুবই মানে সিনসিয়ারলি মুখস্থ করবেন। যেরকম হচ্ছে কার্বন হলো, কার্বনের গ্রাফাইট অধাতু হলেও কিন্তু কারেন্ট পরিবহন করে, এটা মানে অবাক করার জিনিস। যেরকম অধাতুগুলো কারেন্ট পরিবহন করে না, বাট এর গ্রাফাইটটা পরিবহন করে। এরকম এর আরও কিছু মানে একটু ব্যতিক্রম ব্যতিক্রম ধর্ম আছে, তো সেগুলো আপনার জানা লাগবে, এগুলো MCQ আসে। এরপর আসেন জৈবযৌগ। জৈবযৌগ সম্পর্কে জৈবযৌগের ইতিহাসটা একটু জানবেন হালকা করে। এরপর হচ্ছে জৈবযৌগের বেসিক কিছু জিনিস আছে, অ্যালকিন, অ্যালকেন, এগুলো একটু জানবেন। এরপর ইম্পর্টেন্ট পার্ট জৈবিক অ্যাসিড। এই জৈবিক অ্যাসিডগুলো অর্থাৎ আমরা যে ফলমূল খাই এগুলোর মধ্যে কোনটাতে কী জৈবিক অ্যাসিড আছে এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার সেটা জানবেন। সাবানের কাজ, সাবানের একটা পরীক্ষা, সাবান কেমনে উৎপাদন করা হয়। এই যে আমাদের তেল বা চর্বি, তেল বা চর্বিকে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিই তাহলে এটা সাবান তৈরি হয়, এবং এর সাথে মানে প্রোডাক্ট, এর সাথে আরেক গ্লিসারিন আমরা পাই বাই প্রোডাক্ট হিসেবে। তো এই পরীক্ষাটাকে বলা হয় সাবানায়ন। এই পরীক্ষা এই এই প্রসেসটাকে, এই বিক্রিয়াটাকে বলা হয় সাবানায়ন, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর সাথে জারণ বিজারণ। জারণ বিজারণ হচ্ছে ইলেকট্রন দান এবং ইলেকট্রন গ্রহণ। স্বাভাবিকভাবে আমরা জানি যে একটা বিক্রিয়া হলে কেউ ইলেকট্রন দেয়, কেউ ইলেকট্রন নেয়। তো যে ইলেকট্রন ত্যাগ করে তার হয় জারণ, এই প্রসেসটার জারণ, এবং যে ইলেকট্রন গ্রহণ করে সেটাকে বলে বিজারণ। জারণ বিজারণ প্রক্রিয়া সম্পর্কে একটু জানিয়ে দেবেন। বেসিক্যালি এখানে আমরা বলে দিচ্ছি, আপনি পড়ে নেবেন, কারণ এগুলো আপনার জানারই কথা, আপনি সায়েন্সের স্টুডেন্ট। এছাড়া প্রবলেম থাকলে একটা ইউটিউবে একটা ভিডিও দেখে নিতে পারেন। মেইনলি বিসিএসের প্রবলেম হচ্ছে বিসিএসের মানুষ জানে না কী পড়তে হবে। তো এখানে আমরা টপিক ওয়াইজ যেটা বারবার আসে সেটা বলেই দিচ্ছি আপনাকে, অর্থাৎ কী আসবে এটা আপনি এখন জানেন, আপনার কাজ হচ্ছে সেটাকে জাস্ট মুখস্থ করে নেওয়া। এরপরে আস্তে আস্তে তড়িৎ কোষ। তড়িৎ কোষ হচ্ছে কি গ্যালভানিক কোষ এবং তড়িৎ বিশ্লেষক কোষ, এগুলো সম্পর্কে জানবেন। এগুলো হচ্ছে ব্যাটারি কেমনে কাজ করে, মেনলি তড়িৎ চুম্বক অর্থাৎ বিদ্যুৎ মোটর কেমনে ঘুরে, এটা ফ্যারাডের ল আর কি, ফ্যারাডের লটা জানবেন। এবং এসি মোটর, ডিসি মোটরের মধ্যে বেসিক কিছু তফাৎ আছে, এটা জানবেন। এগুলো এক দুটো ভিডিও দেখে নিলে আপনি জানতে পারবেন। এরপর আস্তে আস্তে ট্রান্সফরমার খুব বেসিক একটা জিনিস, ট্রান্সফরমার সম্পর্কে জানবেন। ট্রান্সফরমারের মধ্যে একটা হাই ভোল্টেজ সাইড থেকে একটা লো ভোল্টেজ সাইড থেকে, অর্থাৎ যে পাশে টান বেশি সে পাশে হাই ভোল্টেজ হয়, যে পাশে টান কম সেটা লো ভোল্টেজ সাইড। তো ওই টানের উপর বেস করে সাপোজ এই পাশে যদি লো ভোল্টেজ সাইড মনে করেন, লো ভোল্টেজ সাইডে আমি 2 ভোল্ট দিলাম, তাহলে হাই ভোল্টেজ সাইডে আমি 4 ভোল্ট পাবো। বাট লো ভোল্টেজ সাইডে কারেন্টের পরিমাণ যদি 1 অ্যাম্পিয়ার থাকে, তাহলে হাই ভোল্টেজ সাইডে কিন্তু আমি কারেন্ট এখন 1/2 অ্যাম্পিয়ার পাবো। অর্থাৎ ওভারঅল পাওয়ার যেটা, আমার পাওয়ারটা ঠিক থাকলো, দুই পাশেই পাওয়ার কিন্তু এখন
টু ওয়াট আর কি। তো সবসময় মনে রাখবেন ট্রান্সফরমারের দোনো সাইডে পাওয়ার কিন্তু সেম থাকে, যাতে শক্তির সংরক্ষণশীল নীতিটা যেটা এটা যাতে ঠিক থাকে, পাওয়ার যাতে কোনো পাশে বেড়ে না যায়। বাট হ্যাঁ, ভোল্টেজ আর কারেন্টের উপর কম বেশি করে আমরা ভোল্টেজটা বেশি নিই। এর উপর বেশ করে স্টেপ আপ আছে, স্টেপ লো আছে, অর্থাৎ ভোল্টেজ আপনি চাইলে বাড়াইতেও পারেন, ভোল্টেজ আপনি চাইলে কমাইতেও পারেন। এরপর দূর দূরান্তে তড়িৎ প্রেরণ, যেটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। যারা আপনার হলো ডেস্কো বা পিজিসিবি এই লাইনে যান, পিজিসিবি মেনলি কারেন্ট পরিবহন বা ট্রান্সমিশনের কাজ করে। তো ট্রান্সমিশনের যে কাজ করে, এর জন্য লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে প্রবলেম যেটা হয় যে কারেন্ট যে যাচ্ছে তারের মধ্যে রোধ আছে, তো এই রোধের মধ্যে যে কারেন্ট যায়, তাহলে এই কারেন্ট আর রোধ মানে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এর কারণে অনেক বড় একটা লস হয়ে যায়। এই লসটা আমরা কীভাবে কমাইতে পারি? কারেন্টের মানটা কমাইতে পারি। কারেন্টের মান কীভাবে কমাবো? ভোল্টেজ বাড়াই দেবো। এই জন্য ট্রান্সমিশন লাইনে সবসময় হাই ভোল্টেজ হিসাবে প্রথমে স্টেপ আপ করে নেওয়া হয়, ট্রান্সফরমার লাগায়। দেন ট্রান্সফরমার স্টেপ আপ করার পর এটাকে পাঠানো হয়, ট্রান্সমিট করা হয়। এরপর আবার লো করে নিয়ে আমাদের বাসা বাড়িতে ডিস্ট্রিবিউট করে ডেস্কো। তো এইখানে তাহলে মুদ্রা কথা, আমাদের এই পাঠানোর সময় হাই ভোল্টেজে কেন করা হলো, কনভার্ট করা হলো, যাতে কারেন্টের মানটা কম থাকে, এবং কারেন্টের মান কম থাকলে আমাদের লসটা কম হবে। এক্স রে সম্পর্কে একটু জানিয়ে নেবেন। এক্স রে সম্পর্কে বেশি কিছু বলার নেই। ক্যাথোডের মধ্যে অনেক হাই ভোল্টেজ দেওয়ার কারণে একটা করে ইলেকট্রন বিচ্ছুরণ ঘটে, এবং এর ফলে আমাদের এক্স রে রশ্মি তৈরি হয়। তেজস্ক্রিয়তা সম্পর্কে জানিয়ে নেবেন। তেজস্ক্রিয়র মধ্যে নিউক্লিয়ার ফিশন এগুলো জানবেন, এগুলো অলরেডি আগের লেকচারে বলছি। এবং এর মাধ্যমে আলফা বিটা গামা তৈরি হয়। আলফা কতটুকু ভেদ করতে পারে, বিটা কী ভেদ করতে পারে, গামা কতটুকু ভেদ করতে পারে, এটা জানিয়ে নেবেন। তেজস্ক্রিয়তার মধ্যে আপনার তেজস্ক্রিয় অ্যাটমগুলো কী কোনটা কাজে লাগে, যেরকম কার্বন 14 কী কাজে লাগে, কার্বন 60 কী কাজে লাগে, এগুলো জানিয়ে নেবেন। আইসোটোপে কোনটা কী কাজে লাগে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা জানিয়ে নেবেন।